জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। উদ্বোধনী অধিবেশনে যোগদানের পর ডক্টর ইউনূস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন। সংস্কার, ফেব্রুয়ারিতে নির্ধারিত বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই নেতার মাঝে। এছাড়া নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, বেলজিয়ামের রানী ম্যাথিল্ড, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও, IMF ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী প্যারিসের মেয়রও ছিলেন। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর নগজি ওকোনজো ইওএলার সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের প্রক্রিয়ায় সহায়তা পেতে WTOর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া যোগ দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইন বৈঠকেও। আজকে এই ইউএন জেনারেল অ্যাসেম্বলির সাইডলাইনে ওনার অনেকগুলো মিটিং হয়। অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বেশ কিছু সময় কথাবার্তা হয়। ওনারা এই পুরো মিটিংগুলোতে আমাদের আর তাদের মধ্যে যে মিউচুয়াল যে ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয় আসে, রিফর্ম আসে এবং বিশেষ করে অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বাংলাদেশি যে কমিউনিটি অস্ট্রেলিয়ায় আছে তাদের বিষয়েও আলাপ হয়। ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো সেই বিষয়টাও জানানো এবং সেই যে আপনি 15 বছরের যে মিসরুল, যেই ধরনের অপকর্ম করা হচ্ছে সেগুলো থেকে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য কি কি কাজ এই গভর্নমেন্ট করছে সেই কাজগুলো সবাইকে জানানো। বাংলাদেশ প্রতিনিধি দলের ওপর হামলার ঘটনায় দায় এড়াতে পারে না স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির সাবেক কূটনীতিক জন ড্যানিলয়েজ। ৭১কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আশা করি দ্রুত সময়ের মধ্যেই এই বিষয়টি একটি তদন্ত হবে। অন্যদিকে বাংলাদেশি কূটনীতিকরা মনে করছেন নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রাইভেট সিকিউরিটি সার্ভিসের সহযোগিতা নিতে পারত বাংলাদেশ মিশন। বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। নিউ ইয়র্কে পৌঁছাতেই তরুণ নেতা আখতারকে ডিম ছুঁড়ে মারে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমর্থকরা। হেনস্থার শিকার হন তাসনিম জারা। অশোভন আচরণ করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও। স্থানীয় বিএনপি নেতারা দলীয় মহাসচিবকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন নির্দিষ্ট একটি গেইটের সামনে, কিন্তু মিশরের কর্মকর্তাদের পরামর্শে অন্য গেইট ব্যবহার করতে বাধ্য হন রাজনৈতিক প্রতিনিধিরা। এই ঘটনায় বাংলাদেশ মিশনকে দায়ী করছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। অন্যরা ফ্রি এক্সিট পেলে নিরাপত্তার সহিত, কিন্তু বিএনপি এবং এনসিপির নেতারা কেন আওয়ামী লীগের সন্ত্রাসীদের তোপের মুখে পড়লেন? তাদের জন্য কি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা যেত না? আমি মনে করি এটি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সীমাহীন ব্যর্থতা। এছাড়া নিউ ইয়র্কে বাংলাদেশি কনসুলেট থেকে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দকে জানানো হয় যে বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে আমাদের সম্মানিত মহাসচিব সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বের হবেন, নিয়ে আসা হবে তাদেরকে কেন 4 নম্বর গেট দিয়ে নিয়ে আসা হলো, ওয়াইরেস বিএনপি নেতৃবৃন্দ 8 নম্বর গেটে অবস্থান করছিলেন? এটা আমার একটা প্রশ্ন। যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক কূটনীতিক সাকিব আলী মনে করেন দূতাবাসের ব্যর্থতার কারণে এমন ঘটনা ঘটেছে। বাড়তি নিরাপত্তার জন্য প্রাইভেট সিকিউরিটি সার্ভিসের সহযোগিতা নিতে পারত বাংলাদেশ মিশন। মানে ডেলিগেশনের জন্য প্রধান উপদেষ্টাকে তো সরকার যুক্তরাষ্ট্র সরকার প্রধান হিসাবে সিক্রেট সার্ভিস প্রোটেকশন দিবে, সুতরাং এবং হয়তো আমাদের উপদেষ্টারাও পুলিশের প্রোটেকশন পাবেন, কিন্তু ডেলিগেশনের অন্যান্য মেম্বার যারা গিয়েছেন সেখানে রাজনীতিকরা যারা, তাদের জন্য প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করা, এটা আমার মনে হয় একটা ভালো প্রস্তাব ছিল এবং এটা করা উচিত ছিল। এটা
করতে তো কোনো অসুবিধা আমি দেখি। এদিকে ঢাকায় দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালন করা জন ড্যানিয়েলস মনে করেন এই ঘটনার দায় এড়াতে পারে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় লজ্জিত যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ, এমনটাই জানালেন জন ড্যানিয়েলস। নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র প্রশাসনের তার দেশে আমন্ত্রিত অতিথিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব। আমি আশা করব এ বিষয়ে একটি তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যেন এমন কোনো কিছু না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় অনেক বিশ্ব নেতারা এখানে আসেন, তাদের প্রত্যেককে নিরাপত্তা দিতে হয়। তাই কখনো কখনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংখ্যাটা অপর্যাপ্ত মনে হয়। অন্যদিকে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিউনিটির নেতৃত্ব দেয় না, ওরা খুবই স্বল্প সংখ্যক। তারা মনে করে সহিংসতা একমাত্র তাদের রাজনৈতিক লক্ষ্য হাসিলের উপায়। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার ও প্রসিকিউটর তানভীর জোহা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ থেকে এই সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলার ৫২তম সাক্ষী তিনি। এর আগে গতকাল সাক্ষ্য ও জেরা শেষ হয়। সিআইডির ফরেনসিক বিভাগে কর্মরত শাহেদ জুবায়ের লরেন্সের জব্দ করা অডিও ক্লিপে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কণ্ঠের সত্যতা নিশ্চিত করেন তিনি। পরে আরেক সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান বলেন, গত বছর ১৭ জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আন্দোলন দমনে ডিএমপি অধিভুক্ত সকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দিয়েছিলেন। এদিকে আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলার ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। এই মামলায় মোট আসামি ১৬ জন, তাদের মধ্যে ৮ আসামি গ্রেপ্তার আছেন। সাবেক সাংসদ সাইফুল হক সহ ৮ আসামি পলাতক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় ৫২তম প্রসিকিউশন সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করবেন এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার। এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার তার তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ জব্দ করেছেন। তিনি তার সাক্ষ্য প্রদানে সেই কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনাবেন এবং সেই মর্মে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করবেন। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে তার জবানবন্দি সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনালের ওয়েবসাইটে এবং প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়াতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নূর নবী সরকার। এ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা তার সাথে যুক্ত হব। নূর নবী, শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দেবেন এই মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা, যেটা আমরা খবরে জানছিলাম। এ ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং এছাড়া আজ ট্রাইব্যুনালে আর কোনো মামলার কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলেও জানাবেন। 11:30টার দিকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এরকম কথা জানিয়েছে প্রসিকিউটর কাজী তামিম। তার সঙ্গে কথা হয়েছিল, তিনি তার দপ্তরে রয়েছেন, সেখানে তারা শুনানির আগে বৈঠক করছেন। সেই বৈঠকের প্রাক্কালে তাদের সঙ্গে কথা হয়েছে এবং 11:30টার দিকে যখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে আদালতের অনুমতি নিয়ে বিশেষ তদন্ত কর্মকর্তা বা প্রসিকিউটর তানভীর জোহা তার যে সাক্ষ্য সেটি আসলে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন, ওয়েবসাইট এবং অন্যান্য বেসরকারি গণমাধ্যম যার সুবিধা মতো তারা সম্প্রচার করবে। এবং কাজী তামিম এটাও বলেছেন যে তানভীর জোহা গুরুত্বপূর্ণ সাক্ষী এবং তিনি শেখ হাসিনা গণ অভ্যুত্থান চলাকালে সে সময় যে ধরনের নির্দেশ দিয়েছেন, যে কথোপকথনগুলো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেগুলোর বিষয়ে তিনি আদালতকে অবহিত করবেন এবং বাজিয়েও শোনাবেন সেই কথোপকথনগুলো এবং বিভিন্ন ভিডিও চিত্র গণ অভ্যুত্থানে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো বিভিন্ন ভিডিও চিত্র তিনি সংগ্রহ করেছেন, সেগুলো আদালতে আজকে প্লে করে দেখানো হবে। সব কিছু মিলিয়ে 11:30টার দিকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং অপর একটি মামলা রয়েছে আরেকটি ট্রাইব্যুনালে, সেটি হচ্ছে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনা গণ অভ্যুত্থানের সময়, সেটিও মানবতা বিরোধী অপরাধের মামলা হিসেবে যে আসামিরা আছে তাদেরকে আনা হয়েছে। তো সেটিরও সাক্ষ্য গ্রহণ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আর এটি শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যে মামলা 1 নম্বর ট্রাইব্যুনালে, সেটিও কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ধন্যবাদ নূর নবী। আমরা সবশেষ তথ্যগুলো জেনে নিচ্ছিলাম, আপনি খবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তী সংবাদেও কথা হবে। দর্শক, সহকর্মী নূর নবী সরকার আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ৭১ টিভিতে সংবাদ প্রচারের পর পাল্টে গেছে 3 নেতার সমাধিস্থলের চিত্র।
যেখানে কিছুদিন আগেও ছিল মাদক সেবীদের আখড়া, ভবঘুরেদের বসবাস। মাদক কেনাবেচা বন্ধ থাকায় এখন স্বস্তি জানিয়েছে পথচারী ও দর্শনার্থীরা। তবে কোথাও কোথাও সীমানা প্রাচীর ভাঙা থাকায় আবারও আখড়া তৈরির শঙ্কা কাটেনি। সবুজ মাহমুদের প্রতিবেদন। গত 11 আগস্টের দৃশ্য এটি। জাতীয় 3 নেতা শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিনের সমাধিস্থলে চলতো মাদক কেনাবেচা। আর আমি এটা খাইতেছি, আপনি আমার লগে কথা কয়ে যে ভিডিও চালু করে। শুধু কেনাবেচা নয়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মাদক সেবীরা এখানে এসে বসাতো গাঁজার আসর। এমনকি দিনে দুপুরে চলতো মদ্যপান। খাইবা? না না। খালি খাও? না 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 না। এক মুখ খাও। না 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 খাও। এটা খালি কি হয়? একটু মানে বাবাসবে। সমাধির উপরেই ছিল ভবঘুরেদের বসবাস। সেখানেই চলতো যৌনবৃত্তি। আমাকে ঢুকা নিষেধ না, আমরা এনে থাকি, আমাকে একটু জায়গা, আমরা ঘুমাবো না, তো কারা ঘুমাই, এখানে ভিডিও করা নিষেধ। 71-এর অনুসন্ধানকালেই পুলিশ অভিযান চালায় 3 নেতার সমাধিতে। 3 নেতার মাজারে এর আগে আমরা যতবারই অভিযান চালাইছি, অভিযান চালানোর দেখা গেলো 1-2 দিনের মধ্যে আবার নতুন করে আবার শুরু করে। আর এই দৃশ্য 21 সেপ্টেম্বরের শুনশান পরিচ্ছন্ন সমাধি প্রাঙ্গণ। সিঁড়িগুলোতে জন্মানো সবুজ ঘাসি বলে দিচ্ছে এখানে পায়ের আওয়াজ পাওয়া যায়নি অনেক দিন ধরে। স্বস্তি ফিরেছে জনমনে। 71 সালে বলার পরে এখানে আর গাঁজারুরা কেউ ঢুকতে পারে না বা গাঁজারি বেচতেও পারে না। এখানে 71 সাল দেখার পরে খুব ভালো হয়েছে। ভালো হওয়ার লাগে মনে করেন এই জিনিসটা এখন সুন্দর হয়েছে। আগে অনেক গ্যাদারিং ছিল, অনেক মানুষে আড্ডা মারতো, গাঁজা খাইতো, এখন এগুলো বন্ধ হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী মোহাম্মদ আলী জানালেন, দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কতটা অসহায় ছিলেন। না, আমরা প্রতিবাদ করলে আমরা শুনবে, মানে আমরাই যদি বলতাম যে একটু দূরে সরে যান, তারাও বলতো যে আমরা সরকারি জায়গায় থাকি, আমরা সরকারি জায়গায় বসছি, এখানে তো বলার কিছু নাই। এবারে যে আমরা যে নিউজ দিয়েছিলেন ওই নিউজের পরে আর অ্যাকশন নিয়েছে, অ্যাকশন নেওয়ার পরে আর কোনো লোক আসে নাই। এখন ভালো, আমরা খুব শান্তিতে আছি। তবে মাদক সেবীদের আনাগোনা না থাকলেও সীমানা প্রাচীর ভাঙা থাকায় সমাধিস্থলের মধ্য দিয়ে চলাচল বন্ধ হয়নি। এটা বন্ধ করতে না পারলে আবারও মাদকের আখড়া তৈরি হওয়ার শঙ্কা আছে। 71-এর সংবাদ প্রচারের পর এখন আর 3 নেতার সমাধিতে দিনে দুপুরে মাদক বিক্রি হয় না ভবঘুরেদের বসবাস। এভাবেই যেন এই ঐতিহাসিক স্থাপনার মর্যাদা রক্ষা করা হয়, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সবুজ মাহমুদ, 71, ঢাকা। গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গুদামের আগুনে আহত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরও 3 জন সদস্য জাতীয় বার্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গতকাল রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসক ডাক্তার SI জাজকর বাংলাদেশে এসেছেন। রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে যান এবং হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সাথে মিটিং করেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী ইমতিয়াজ সনি, সরাসরি যুক্ত হব তার সাথে। ইমতিয়াজ, চিকিৎসাধীন ফায়ার ফাইটারদের শারীরিক অবস্থা এখন কেমন, সবশেষ কি খবর পেলেন? আর সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক আহতদের চিকিৎসার ব্যাপারে কিছু বলেছেন কিনা, কি পরামর্শ দিয়েছেন? অদিতি, আসলে এখন যেই টঙ্গীর যেই রাসায়নিক গুদামে যে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জন ফায়ার ফাইটার আসলে আহত হয়েছিল। এর মধ্যে তো আপনি জানেন যে গতকালই শামীম আহমেদ নামে একজন মারা গেছে। আর আজকে আসলে মূলত এখন 3 জন এই হাসপাতালে আসলে এখন চিকিৎসাধীন আছে। এর মধ্যে আসলে মূলত লড়াই চলছে আসলে মূলত খন্দকার জান্নাতুল নাইম নামে একজন ফায়ার ফাইটারের জন্য, কারণ তিনি আসলে 42% দগ্ধ অবস্থায় তিনি হাসপাতালে এখন ভর্তি আছে। এছাড়া নুরুল হুদা নামে একজন আছে, তিনি আসলে শতভাগ দগ্ধ, আসলে ডাক্তার তিনি এখন ICUতে আছেন, তিনি এখনও কোনো সাড়া শব্দ দিচ্ছে না এবং কোনো রেসপন্স করছে না বলেই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। আসলে আপনি জানেন যে শতভাগ দগ্ধ হলে সেটার আসলে নেগেটিভ খবর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং আসলে বেঁচে যাওয়াটাই অলৌকিক হয়ে যায়। তো সেক্ষেত্রে তিনি আসলে তার শারীরিক কন্ডিশন আগে মানে এখন খারাপ আছেন। আর হচ্ছে জান্নাতুল নাইম নামে যিনি আছেন, তিনি আসলে তার যেই আজকে সকালবেলা তার সিটি স্ক্যান হয়েছে, তার বিভিন্ন রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরে আমাদেরকে জানানো হয়েছে যে বেলা 11টায় আসলে তাকে অপারেশন থিয়েটারে আসলে ঢুকায়, তাকে কিছু অপারেশনের ব্যাপারটা আছে, যেটা আপনি বলছিলেন, যেটা সিঙ্গাপুর থেকে ডক্টর চং সি জ্যাক এসেছেন বাংলাদেশের এই হাসপাতালে ডাক্তারদের সাথে
একটা গতকালকে রাতে মিটিংও করেছেন, আজও সেই ডাক্তারের তত্ত্বাবধানে মূলত চিকিৎসার প্রক্রিয়া রয়েছে। তো এই সব কিছু মিলেই এখন মূলত আর একজন আছে জয় হাসান, যিনি আসলে 5% দগ্ধ হয়েছেন, তিনি আসলে ভালো আছেন এবং তিনি হয়তো ইমতিয়াজ, আপনার কাছ থেকে আমরা খবর জানছিলাম দগ্ধদের। ধন্যবাদ, আপনি খবর রাখছেন, নিশ্চয়ই অন্য তথ্যগুলোও আমরা জানবো। দর্শক, সহকর্মী ইমতিয়াজ সোনিয়া আমাদের সাথে যুক্ত ছিলেন গাজীপুর থেকে। ধানমন্ডি আবাসিক এলাকার প্রায় প্রতিটি রাস্তায় আবর্জনার স্তূপ, মলমূত্র আর বাসাবাড়ির আবর্জনা দখল করেছে ফুটপাত। নির্মাণাধীন ভবনের রাবিশ ফেলা হচ্ছে ফুটপাতে। সিটি কর্পোরেশন আবর্জনা পরিষ্কার না করায় একদিকে মানুষ ফুটপাত ব্যবহার করতে পারছে না, অন্যদিকে আবর্জনার গন্ধে অতিষ্ঠ হচ্ছেন তারা। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। ধানমন্ডি 31-এর 12 2 নম্বর বাসার সামনের ফুটপাতে কামরুল আহসান বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনের বর্জ্য ফেলে রেখেছেন দীর্ঘদিন ধরে। আপনি আমাকে ধরেন কেন? আপনি ক্যামেরার সামনে কথা বলেন, ক্যামেরা হাত দেন কেন? আপনি আমার সেই ছবি ধারণ করতে গেলে ক্যামেরাম্যানের উপর ক্ষিপ্ত হন তিনি। মাসের পর মাস বলার পরেও এই ময়লা আবর্জনা সরানোর উদ্যোগ নেননি বাড়ির মালিক। এটা একটা ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। ইঁদুর টিদুর সব কিছু মিলিয়ে গন্ধে এখান দিয়ে মানুষ বসতে পারে না। এবং আনফর্চুনেটলি দেখেছেন আপনারা হয়তো বা এই যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেটার যে যাবতীয় পানি এবং ময়লাগুলো সেগুলো আমাদের বাড়িতে পড়ছে। অভিজাত এলাকায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনীয় ব্যবহার হচ্ছে না। সাপোর্ট না দেওয়াতে দেখা যায় ওখান দিয়ে কোনো কাজ করে, ওখান দিয়ে আমাদের ইট পড়ে, বালু পড়ে, সব কিছু পড়ে আমাদের গাড়িটার উপর পড়ে। অনবরত তারা ইটা ফালাচ্ছে কনস্ট্রাকশনের, তারপরে কোনো সময় কাঠ খুলে পড়ে, হ্যাঁ কনস্ট্রাকশনের কাঠ, এই আর অনবরত পানি পড়ছে। এই দিক দিয়ে যা লোকজন আসা যাওয়া করে তারা বলে কি আমরা ময়লা ফেলাইছি, আমাদেরকে সাফ করতে বলে। ধানমন্ডি 11 নম্বরের 2টি সরকারি বিদ্যালয়ের সামনে ফুটপাতে বাসাবাড়ি বর্জ্যের পাশাপাশি মলমূত্র ত্যাগ করে ব্যবহার অনুপযুক্ত করে ফেলা হয়েছে। স্কুলের সামনে আসলে এটা কখনোই গ্রহণযোগ্য না। আর একটা বিষয় হচ্ছে যে ইনসিকিউর থাকে, এখানে অনেক দুর্গন্ধ আসে, অনেক মানুষরা হলে এখানে ওয়াশরুম করে দিয়ে যায়। পুরো ধানমন্ডি জুড়ে এখানে সেখানে আবর্জনা পড়ে আছে। এই সমস্যার সমাধান হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সার্ভিস প্রোভাইডার যারা, তাদের কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে। আমরা নতুন প্রক্রিয়াটা শুরু করেছি, এটা শেষ পর্যায়ে, আমাদের ইভ্যালুয়েশন চলছে। এখনও শিওর না যে আসলে কাজটা কে পাচ্ছে। তারা আসলে তাদের কনসেন্ট্রেশনটা এখন সিটি কর্পোরেশনের দিকে কাজের প্রতি মনোনিবেশ না করে তারা এখন কাজটা পাওয়ার জন্যই দৌড়াদৌড়ি শুরু করেছে। ফুটপাতে ময়লা আবর্জনা না ফেলতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। সুমন মাহমুদ, 71, ঢাকা। চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী খেলার মাঠ বিক্রির অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। সম্প্রতি মাঠের নামজারি করতে গেলে বিষয়টি জানাজানি হয়। প্রভাবশালী একটি মহল ভূমি, সাব রেজিস্ট্রি অফিস ও জেলা প্রশাসনের কিছু কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া কাগজ তৈরি করে এই মাঠ বিক্রি করেছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তে সার্ভে কমিশন নিয়োগ করেছে আদালত। তদন্তে নেমেছে দুদক। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। চট্টগ্রাম নগরীর জামাল খান মোড়ে নেমে মূল ফটক দিয়ে প্রবেশ করলেই চোখে পড়ে ব্রিটিশ আমলে তৈরি ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাব্দী প্রাচীন প্রশাসনিক ভবনের। এরপর বাঁ দিকে মোড় নিয়ে একাডেমিক ভবন পার হলে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের মধ্যে খেলার মাঠ। মাঠের এক পাশে একাডেমিক ভবন, অন্য পাশে খেলার প্যাভিলিয়ন ও শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ড্রেসিং রুম। অভিযোগ রয়েছে 2006 সাল থেকে ভুয়া কাগজ তৈরি করে নেয়া পাওয়ার অফ অ্যাটর্নি বলে মাঠটি দখলে নেয়ার চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। সম্প্রতি জমির নামজারি করতে গেলে বিষয়টি সামনে আসে। একটা ভুয়া পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তারা এটা দখলে নেওয়ার চেষ্টা করেছে, পারে নাই, খাজনা দিতে চেয়েছে, পারে নাই। এখন তারা ওই নিজেদের মধ্যে আবার বেচা কিনা করতে চায়, চেষ্টা করে, দখলে নিতে চায়, এইসব করে আর কি, নামজারি করতে চায়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় 1927 সালের কলকাতা গেজেটে সিএস মূলে খেলার মাঠটি হুকুম দখল করে বিদ্যালয়ের নামে দেয়া হয়।
1934 সালে তৎকালীন সিএনবি ম্যাপ করে সীমানা প্রাচীর নির্মাণ করে বিদ্যালয়কে মাঠটি বুঝিয়ে দেয়। এটা স্কুলের জায়গা, স্কুলের ভবন, এবং এটা আপনারা আশ্চর্য হবেন, এটা 1927 সালে কলকাতা গ্যাজেটের মাধ্যমে স্কুলকে দেওয়া হয়েছে এবং কলকাতা গ্যাজেটটা আমরা অলরেডি কোর্টে দিয়েছি। স্কুলের প্রায় 100 কোটি টাকার 15.5 কাঠার মাঠটি 3 কোটি 96 লাখ টাকায় বিক্রি দেখানো হয় 2006 সালে। জেলা প্রশাসন, সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের কিছু কর্মকর্তার যোগসাজশে একটি চক্র এ কাজে যুক্ত। এরই মধ্যে তদন্তে নেমেছে দুদক। বিশেষ করে টিফিন পিরিয়ডে একটু খেলবে, সহপাঠীদেরকে নিয়ে হাঁটবে, একটু দৌড়াবে, এটা তো ওদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য খুবই দরকার। তো আমি তো বললাম আসলে এই ধরনের ভূমিদস্যুদের যে অপতৎপরতা, এটা খুবই দুঃখজনক। এদিকে বিষয়টি আমলে নিয়ে সরেজমিনে জায়গাটি তদন্ত করে রিপোর্ট দিতে সার্ভে কমিশনারকে নির্দেশ দিয়েছে চট্টগ্রাম আদালত। এদিকে পিছনের সিনিয়র ক্লাব থেকে শুরু করে মামস কেয়ার যেটা আছে ওটুক পর্যন্ত টোটাল পরিমাপ করে আমি সরজমিনি যেগুলি আছে একাডেমিক ভবন, বিজ্ঞানাগার সবগুলি পরিমাপপূর্বক আমি কোর্টকে রিপোর্ট উপস্থাপন করব। 147 বছরের পুরনো চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই স্কুলে পড়ালেখা করেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার সহ দেশবরেণ্য অনেক গুণী ব্যক্তিত্ব। 2024 সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতিও পায় স্কুলটি। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। লোকসানের বোঝায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। আধুনিকায়নের 4 বছর পর আবারও অন্ধকার হয়ে গেল জনপ্রিয় প্রেক্ষাগৃহ। কর্তৃপক্ষ বলছে মানসম্মত সিনেমার অভাব, দর্শকের অনীহা আর বিদেশি ছবি আমদানিতে কড়াকড়ির কারণে হল চালানোর খরচ উঠছে না। তাই এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হলেন। SM আবু সাইদের প্রতিবেদন। 1974 সালে যাত্রা শুরু করেছিল মধুবন সিনেমা হল। ব্রিটিশ আর্মির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট AM ইউনুসের হাতে গড়া এই প্রেক্ষাগৃহ বগুড়ার সংস্কৃতির অংশ হয়ে উঠেছিল অনেক আগেই। 2021 সালে তার ছেলে RM ইউনুস রুবেল একে আধুনিক রূপ দেন। আমরা এই জায়গাতে আমাদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে হলেও আমরা এই সিনেমা হলটাকে টিকে রাখতে চেয়েছি শুধুমাত্র বগুড়া শহরের মানুষের জন্য। ঠিক আছে, আমরা চাই যে বগুড়া শহরের মানুষরা বিনোদন প্রেমী, তারা সিনেমা দেখতে ভালোবাসে, ভালো কন্টেন্ট আসলে তারা হলে আসে, তাদের জন্য আমরা এটা করেছিলাম। সিনেপ্লেক্সের স্বত্বাধিকারী জানান, হল চালাতে প্রতি মাসে খরচ 3.5 থেকে 4 লাখ টাকা। সিনেমা দেখিয়ে হল চালানোর খরচ ওঠে না। পারিবারিক সম্পত্তি বিক্রি করেও কখনো কখনো খরচ জোগাতে হয়েছে। দেশে মানসম্মত সিনেমা হয় না, আবার বিদেশি সিনেমা আনায় যে কড়াকড়ি, তাতে আগ্রহ হারিয়ে যায়। সরকার যদি আমাদেরকে ন্যূনতম সহযোগিতা করে, আমি সিনেমা হলে রাখবো। কিন্তু এই জন্য আমরা এটা অনির্দিষ্টকালের জন্য বলা হয়েছে, চিরতরে বন্ধের কথা মানে বা বলি নাই। যে আমি এখনো দেখব যে সরকার আমাদের পাশে আসবে এবং সরকার আমাদেরকে দেখবেন। কর্মচারীরা বলেন, মধুবন সিনেপ্লেক্স শুধু একটি সিনেমা হল ছিল না, এটি ছিল বগুড়াবাসীর আবেগের নাম। সেই জায়গাটি বন্ধ হয়ে গেল। একই সঙ্গে কর্মহীন হয়ে গেল 22 জন কর্মচারী। এখন আমরা কিভাবে চলবো, সংসার, বউ, চল এগুলো নিয়ে, এই জন্য আমরা খুব চিন্তায় আছি। এতদিন ধরে চাকরি করছি, এখন যে ফট করে বন্ধ হয়ে গেল, তা তো অবশ্যই সমস্যা। এখন কি করে খাবো, বেতন কোথায় চাকরি করব? গত বৃহস্পতিবার বিকালে শেষবারের মতো নন্দনী সিনেমার শো চলে মধুবন সিনেপ্লেক্সে। SM আবু সাইদ, 71, বগুড়া। উত্তরের হিমালয় ঘেঁষা শীত প্রধান জেলা পঞ্চগড়ে দেখা মিলছে কুয়াশার। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত থাকছে শীতের আমেজ, সেই সাথে থাকছে হালকা হিমেল বাতাস। আরেক জেলা ঠাকুরগাঁওয়েও শিশিরে ভিজছে সকাল। কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক, তাই শরতে শীতের আমেজ পড়েছে জেলাগুলোতে। রফিকুল ইসলাম ও তানভীর হাসান তানুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভোরে ফসলের মাঠ, ঘাস আর গাছগাছালির ওপর শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীত মৌসুমের আগাম কুয়াশা নামতে শুরু করেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। মধ্যরাত থেকে সকাল 8টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। ভোরে বৃষ্টির ফোঁটার মতো টিপ টিপ করে ঝরছে কুয়াশা, সেই সাথে থাকছে হালকা হিম বাতাস। এতে প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা। ফজরের নামাজ পড়তে আসে আজকে সকালে দেখলাম আমাদের চতুর্পাশ কুয়াশায় অন্ধকার হয়ে গেছে। মধ্যরাতের পর টিপ টিপ করিয়া বৃষ্টির মতো
শীত পড়তেছে। এখানে এখন মিনিমাম তাপমাত্রা প্রবাহিত হচ্ছে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সন্ধ্যার পর থেকে এখানে হিমেল হাওয়া প্রবাহিত হচ্ছে, যার দরুন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা দেখা যাচ্ছে। এদিকে ক্ষেতের ধান গাছের মাথায় কিংবা ঘাসের ডগায় টলমল করা বিন্দু বিন্দু শিশির যেন শীতের আগমনী কবিতা লিখে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের মাটিতে। গরম অনুভূত হলেও প্রকৃতি নিজের ছন্দে জানিয়ে দিচ্ছে শীত আসছে। এলাকার মানুষ জানান, সন্ধ্যা নামলেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারদিক। এরপর সকাল 8টা পর্যন্ত মাঠ ঘাটে থাকে শিশিরের ভেজা ছাপ। শীত তো নামে এটা স্বাভাবিকভাবে, কিন্তু এবার আগাম 1 থেকে 1.5 মাস আগেই শীত নামছে, কুয়াশা পড়তেছে এখানে, মনে করেন যে এই জন্য ঠান্ডা একটু সকালে করে। এই শীত এবং সারাদিনে উষ্ণতা সব মিলিয়ে ঝিলিয়ে আমাদের একটা জীববৈচিত্র্যের মাঝে আমাদের একটা বিরূপ প্রভাব পড়েছে। হিমালয়ের কোল ঘেঁষায় জনপদে কার্তিকের শুরু থেকেই এমন আবহাওয়া যেন প্রকৃতির নীরব উৎসব। শীতের প্রকোপ থেকে ছিন্নমূল মানুষদের একটু উষ্ণতা দিতে তাই জেলা প্রশাসন থেকে নেওয়া হচ্ছে প্রস্তুতি। জেলা পরিষদের ফান্ড থেকে আমরা এই শীত মোকাবেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। শীত বস্ত্র কিনে যখনই শীত শুরু হবে তখনই আমরা শীত বস্ত্রগুলো দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করে দিব। শিশির ভেজা ভোর, কুয়াশা চাদরে মোড়া সকাল আর হিম বাতাস বারবার মনে করিয়ে দিচ্ছে শীত এসে গেছে। মনিরা কাজেরি, ৭১। দর্শক, এই মুহূর্তে দুদক কার্যালয়ে কথা বলছেন দুদকের চেয়ারম্যান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ সংবাদ মাধ্যমের প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সুপ্রভাত, শুভ সকাল। আপনারা জানেন, অনেকেই হয়তো যারা দুদক টিআইবির কার্যক্রম পর্যবেক্ষণ করেন বা ফলো করেন, সেটা হচ্ছে যে আমরা 2015 সাল থেকে প্রথমবার 2015 সালে দুদকের সাথে সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি এবং সেটা এতদিন পর্যন্ত 2 বছর থেকে 3 বছর মেয়াদি ছিল। এবার এই চলতি মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বর 30 তারিখে। সেই হিসাবে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনাদেরকে যে দুদকের বর্তমান নেতৃত্ব ডক্টর আব্দুল মোমেনের নেতৃত্বে যে দুদক পরিচালিত হচ্ছে, তারা আমাদের সাথে 5 বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য একমত হয়েছেন। আমরা সেই হিসাবে আজকে এই মাত্র সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। একটু সংক্ষেপে বলতে গেলে যে কয়েকটি বিষয় নিয়ে আমরা একমত হয়েছি, সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে গবেষণা ও তথ্য সংগ্রহ ক্ষেত্রে, তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ ক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আমরা চিহ্নিত করার চেষ্টা করব। তারপর ভিত্তি করে আমরা একসাথে যতখানি সম্ভব আমাদের নিজস্ব সক্রিয়তা, কার্যসক্রিয়তা বজায় রেখে আমরা আমাদের দুর্নীতি প্রতিরোধক এবং দুর্নীতি মূলত প্রতিরোধক এবং প্রতিকারমূলক কার্যক্রমে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এর মধ্যে যৌথ গবেষণা হতে পারে বা নিজস্ব গবেষণার মধ্যে পারস্পরিক সহযোগিতা, এটা একটি। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধক পরিবেশ সৃষ্টি করার জন্য অধিক পরামর্শ কার্যক্রম আমাদের সবসময় ছিল, একসাথে অনেক সময় করেছি, আলাদাভাবে করেছি, কিন্তু পারস্পরিকভাবে আমাদের সহযোগিতার ক্ষেত্র রয়েছে। এই ক্ষেত্রগুলোকে আমরা সম্প্রসারণের চেষ্টা করব এবং তার মধ্যে জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে আপনারা জানেন যে আমাদের সারা দেশে 35টি অঞ্চলে টিআইবির সচেতন নাগরিক কমিটি, ইএস কার্যক্রম, এসিজি কার্যক্রম আছে এবং অন্যদিক থেকে আমাদের মডেলটা অনুসরণ করে দুদকের পক্ষ থেকে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে, তাদের কার্যক্রম আছে। তো এই দুটি ক্ষেত্রকে বেগবান করার জন্য, যেহেতু পারস্পরিক সম্পূরক ভূমিকা আমাদের, বেগবান করার জন্য কোনো ক্ষেত্রে আমরা সহযোগিতার ক্ষেত্র এক্সপ্লোর করব এবং তার উপর ভিত্তি করে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বাংলাদেশে জাতীয়ভাবে এবং স্থানীয়ভাবে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার জন্য এবং বিশেষ করে প্রাতিষ্ঠানিক আইনি এবং অধিক পরামর্শ কাঠামোকে সুদৃঢ় করার জন্য আমাদের ঐক্যবদ্ধ বা সহযোগিতামূলক কার্যক্রম আমরা অবগত রাখব। তৃতীয় যে ক্ষেত্রটি, সেটা হচ্ছে যে আমাদের দুদকের আপনারা অনেকে হয়তো জানেন যে জন্মলগ্ন থেকে বলতে গেলে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন নামক যে প্রতিষ্ঠানটি জন্ম হয়েছে, তার সূত্রটাই হচ্ছিল টিআইবির পক্ষ থেকে একটি গবেষণালব্ধ অধিপরামর্শ কার্যক্রমের ফলাফল হিসেবে আমরা বাংলাদেশের স্বাধীন নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হোক এই দাবিটি উত্থাপন করেছিলাম এবং তার উপর ভিত্তি করে আমরা একটা খসড়া আইন প্রণয়ন করে দিয়েছিলাম। আমরা খসড়া আইন রচনা করেছিলাম, তার উপর ভিত্তি করে সংসদে সেই আইনটি গৃহীত হয় 2004 সালে, সেটি আপনারা অনেকে জানেন। অর্থাৎ আমি এই কথাটি এই জন্য স্মরণ করছি আপনাদের সাথে যে দুদকের
একটি স্বাধীনভাবে দুর্নীতি দমন কমিশন নামক প্রতিষ্ঠানটি কার্যকরভাবে কাজ করবে। সেইখানে টিআইবির স্টেক হচ্ছে খুবই স্ট্রং। আমাদের অংশীদারিত্ব বা আমাদের প্রত্যাশা যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন তার উপরে যে অর্পিত দায়িত্ব আইনগতভাবে একটা বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে সেই দায়িত্বটি তারা যথাযথভাবে কার্যকরভাবে পালন করবে। সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের সবসময় আমাদের এক ধরনের অঙ্গীকার আছে এবং বাধ্যবাধকতা আছে আমরা মনে করি টিআইবির পক্ষ থেকে। সেই কারণেই আমরা দুটি ভূমিকা পালন করে থাকি। আমরা খোলাখুলি বলি, দুদকের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, মহাপরিচালক আছেন এবং কমিশনার মহোদয় আছেন, যে আমরা দুদকের ওয়াচডগ অ্যাট দ্য সেম টাইম দুদকের সহযোগী। ওয়াচডগ এই অর্থে আমরা চেষ্টা করি দুদকের কার্যক্রমে ঘাটতি আছে কিনা বা কোথায় উন্নয়নের সুযোগ আছে, অধিকতর কার্যকরতার দিকে যাওয়ার ক্ষেত্রগুলো চিহ্নিত করে দুদককে আমরা পরামর্শ দিই জাতীয়ভাবে এবং স্থানীয়ভাবে, এবং বিশেষ করে আপনাদের সহায়তায়, গণমাধ্যমের সহায়তায় সেগুলো আমরা প্রচার করি এবং দুদকের সাথে অ্যাডভোকেসি করি এবং সরকারের সাথে অ্যাডভোকেসি করি। দুদকের আইনের কোন জায়গায় পরিবর্তন দরকার, দুদকের আইনের বিধিমালায় কোথায় কী ধরনের পরিবর্তন দরকার, এই সমস্ত বিষয় থেকে শুরু করে দুদককে যেন দলীয় রাজনৈতিক প্রভাব থেকে, আমলাতান্ত্রিক প্রভাব থেকে মুক্ত রাখা যায়, সেই লক্ষ্যে আমরা সরকারের সাথে অ্যাডভোকেসি করে থেকে পরামর্শ করে থাকি। এটি হচ্ছে আমাদের ওয়াচডগ ভূমিকা, সেটি অব্যাহত থাকবে। অন্যদিক থেকে দুদক একটি তার স্বাধীনভাবে কাজ করার মতো যে সক্ষমতার প্রয়োজন, বিশেষ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জনবলগত সক্ষমতা, সেটি বৃদ্ধি করার জন্য আমাদের খুবই স্ট্রং অঙ্গীকার আছে। আমরা সবসময় সেটা চেষ্টা করে যাচ্ছি এবং এই সমঝোতা স্মারকের আওতায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুদকের কর্মকর্তাদের, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করার অঙ্গীকার করেছি, যার মধ্যে বিশেষ করে আধুনিক বর্তমান বিশ্বে যে ধরনের মাধ্যমে দুর্নীতিগুলো হয়, যেমন ফরেন্সিক ইনভেস্টিগেশনের দরকার, ডিজিটাল ফরেন্সিক ইনভেস্টিগেশন, মানি লন্ডারিং এর ক্ষেত্রে যেটা MLAR সংক্রান্ত বিষয়গুলো, আবার ক্রিপ্টোকারেন্সির বিষয়গুলো, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা দুদকের এই সামনের 5 বছরে দুদকের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করব আমাদের একসাথে কাজ করার জন্য, বিশেষ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য। এবং সর্বশেষ ক্ষেত্র হচ্ছে যে এই যে কাগজটি সমঝোতা স্মারক, এটা শুধু কাগজ নয়, এটাকে আমরা বাস্তবায়নের জন্য উভয় পক্ষের মধ্যে আমরা একমত হয়েছি যে আমাদের মধ্যে স্পেসিফাইড ফোকাল পার্সন থাকবে যারা পারস্পরিক সহযোগিতার মধ্যে কাজগুলো এগিয়ে নিয়ে যাবে জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে। আমি অনেক বেশি সময় নিলাম, অত্যন্ত দুঃখিত, এবং বাট আমি আশা করি যে বিষয়গুলো আপনাদের জানার আগ্রহ ছিল, সেই কারণে আমি সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান ডক্টর ইফতেখারকে অনেক ধন্যবাদ। আমরা টিআইবির সাথে আমাদের যে আনুষ্ঠানিক সম্পর্ক, এই সম্পর্কের 10 বছর পূর্তি সম্পর্ক আগে থেকেই ছিল, কিন্তু ওই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে যে সম্পর্ক, সেটা 10 বছর পূর্তি হচ্ছে এবার আমরা ঠিক করলাম যে আমরা 10 বছর গেল, আমাদের বারবার এই স্বাক্ষর করার দরকার নেই, অন্তত 5 বছর করে করি। থ্যাংক ইউ ইফতেখার ভাই, টিআইবিরা সম্মত হয়েছে, আমরা এবার 10 বছরের একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি, 5 বছরের স্বাক্ষর করেছি। এর মধ্যে আমাদের এই সমঝোতা স্মারকে অনেকগুলি বিষয় লেখা আছে। আমি এই লেখাগুলি এর প্রায় বর্ণনা প্রায় সবটাই ডক্টর ইফতেখার দিয়েছেন। আমাদের আসল কাজ হচ্ছে আমরা পরস্পরের সহযোগী। আমার কিন্তু আমার সামনে যারা আছে, এই মিডিয়া হচ্ছে দুদকের সবচেয়ে সম্পূরক সংস্থা, প্রতিষ্ঠান। কারণ আমরা প্রতিদিন কি করছি, আমার মনে হচ্ছে এটা এরা সবাই স্বীকার করবে। এই গতকাল পরশু এই সংবাদ মাধ্যমে আমাকে ধরিয়ে দেয় যে আপনাদের একটা প্রতিষ্ঠানে এখানে ভুল হচ্ছে, নিরসন করা দরকার। আমরা দেরি করিনি, আমরা তাৎক্ষণিকভাবে সে কাজে এগিয়ে এসেছি। কোনো ক্ষেত্রে মানে আমাদের পদ্ধতিগত কারণে কিছুটা দেরি হতে পারে, এটাও তারা সবাই সহানুভূতির সাথে এটা বিবেচনা করে। আমরা বিশ্বাস করি আমাদের টিআইবি হোক, দুর্নীতি দমন কমিশন হোক, কিংবা সাংবাদিকরাই হোক, আমাদের সবার একটাই লক্ষ্য বাংলাদেশ। এটি আমাদের সবার প্রত্যাশা। আমরা এই সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদের নিজেদের বন্ডিংটাকে আরেকটু বড় করলাম, এবং আমরা আশা করি সামনে আমরা আমাদের কাজগুলি আরেকটু ভালোভাবে করে যেতে পারবো, এবং আমাদের জন্য দুদকের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আমাদের মিডিয়ার যে অব্যাহত সমর্থন, এই সমর্থনটা অব্যাহত থাকবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।
চেয়ারম্যান স্যারের কাছে একটা প্রশ্ন। বলে ফেলো। স্যার, প্রথমত যে বিষয়টা বললেন 10 বছর চুক্তি হয়ে গেছে, 5 বছর, মানে 10 বছর তো পার হয়েছে। তো টিআইবি তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন তারা পরামর্শ দিয়ে থাকি, সেগুলো আসলে দুদকে বাস্তবায়ন কখনো কোনো হয়েছে স্যার, বা বাস্তবায়ন কত? আচ্ছা, আমরা একটু পেছন দিকে আমরা একটু কমই তাকাই। আমরা এখনই দেখি এই যে আমার দুর্নীতি দমন কমিশন সংস্কারের লক্ষ্যে টিআইবি কিছু রেকমেন্ডেশন করেছে। আচ্ছা ঠিক আছে, পেছনে আমরা অনেকটাই, তাহলে আরো একটু খোলাখুলি ভাবে বলি। টিআইবি যখন বিভিন্ন সময় আমাদের করাপশন পারসেপশন ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কোথায়, আন্তর্জাতিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা যখন প্রকাশ করতো, আমাদের টিআইবির মুখ দিয়ে এটা যখন সংবাদ মাধ্যমে আসতো, তখন সরকার কি করতো? আমার মনে হয় এক কথা জবাব পেয়ে যাবেন, সরকার রিঅ্যাক্ট করতো। সরকার বলতো এটা সঠিক না, এটা আমরা মানি না, টিআইবির যে র্যাঙ্কিং সেটা আমরা মানি না। এবারই প্রথম 2024 সালের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে করাপশন পারসেপশন ইন্ডেক্সে বাংলাদেশের যে অবস্থান দিয়েছে, সেই অবস্থানটা হচ্ছে 151 দেশের মধ্যে। আমরা কিন্তু এটাকে প্রতিবাদ করিনি, আমরা মনে করেছি যে এটা অনেকটাই সত্যের কাছাকাছি। আমার মনে হয় এখান থেকে আপনারা ধরে নিতে পারেন এর আগে কোনো সময় সরকার যাবে। এবার সরকার, দুর্নীতি দমন কমিশন স্পষ্টভাবেই বলেছে সূচকের হেরফের হলে এই 151 জায়গায় 52 হতে পারে, 53 হতে পারে, 47 হতে পারে, 48 হতে পারে, কিন্তু হুট করে এটা যে 100 বেড়ে যাবে কিংবা 100 কমে যাবে এটা হবে না। যে কাজে আমরা বরং বলবো যে আমরা যদি এখান থেকে শুরু করি যে আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে কার্যক্রম বাংলাদেশে সেটাকে আমরা গ্রহণ করেছি এবং সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। কঠিন প্রশ্ন করো না কিন্তু, তুমি দুইটা বিষয় এক জায়গায় নিয়ে আসলে। একটা হচ্ছে প্রথমে তো অভ্যন্তরীণ দুর্নীতি, ওইটা হচ্ছে বাইরের দুর্নীতি। অভ্যন্তরীণটা আমি আগে বলি। অভ্যন্তরীণ দুর্নীতির ব্যাপারে অভ্যন্তরীণ দুর্নীতির ব্যাপারে খুব স্পষ্ট করে বলি, আমার দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি মুক্ত একটা অফিস না হয়, তাহলে অন্য অফিসকে আমার তো বলার নৈতিক অধিকারই থাকে না যে তোমরা কেন দুর্নীতি করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে এটুকুকে মুক্ত করা, এবং এই মুক্ত করার কাজে মিডিয়া আমাদের খুব সাহায্য করছে। এবং মিডিয়া যখনই আমাদের যেভাবে বলছে, যদি আমরা প্রমাণ সহ পাই আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিই, যদি প্রমাণ কিছু কমও থাকে আমরা তদন্ত করে আমরা শেষ পর্যন্ত একটা পদ্ধতিগতভাবে সেটাকে সমাধানের চেষ্টা করি। এখানেও কিছু সমস্যা আছে যে আমরা যখন একটা কার্যক্রম গ্রহণ করি, পরবর্তী সময় প্রত্যেকেরই একটা অধিকার আছে, সেই অধিকার বলে তারা কোর্টে চলে যান। কোর্টে চলে গেলে উচ্চতর আদালত থেকে বিভিন্ন সময় আমাদের উপর স্থগিতাদেশ আসে এবং এটা দীর্ঘ প্রলম্বিত একটা অবস্থানে চলে যায়। তো সেক্ষেত্রে বোধহয় দুদককে দোষারোপ করা ঠিক হবে না। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয়, যেটা আমাদের অনেকগুলি তদন্ত পেন্ডিং আছে, কোনো সন্দেহ নাই। দুদকের আমাদের যে কর্মক্ষমতা, এটাও আপনাদের দেখতে হবে। আমাদের কর্মক্ষমতা শুধু এই অফিসটাতে আমাদের সব শুদ্ধ আমি থেকে শুরু করে একদম সর্বশেষ পিয়ন পর্যন্ত টোটাল লোকবল হচ্ছে 1200-র মতো, এবং তার মধ্যে কি বিশাল দেশ। আমাদের শুধু ঢাকা শহরের অবস্থা চিন্তা করেন, কত প্রতিষ্ঠান। আমরা সবগুলির প্রতি সুবিচার করতে পারি এটা ঠিক না। আমরা তারপরে চেষ্টা করি, আমাদের এখানে এখনো 2000 এটা কমিশন হয় 2004 সালে, 4 সালের আগের মামলাও এখনো আছে, আমি অস্বীকার করছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি কমিয়ে নিয়ে আসা। দর্শক, দুদক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।